সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। তো আজকে আমি ফুড এসআইয়ের যে লাস্ট শিফটটা মানে হচ্ছে 17 তারিখের 3 নম্বর শিফট আজকে আলোচনা হবে। তো এটাই ফুড এসআই এবছরের যে ফুড এসআই এক্সাম হয়েছে সেটা লাস্ট শিফট এটাই, মানে আজকে এই ভিডিওর সাথেই ফুড এসআইয়ের 6টা সেট কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমরা 6টা সেটের ভিডিও করাই গেছে, তোমরা চেষ্টা করো যে সামনে মিসেলিনিয়াস আসছে বা তোমার ক্লার্কশিপের এক্সাম আসছে তার আগে এই 6টা সেট অন্তত প্র্যাকটিস করে যাও, কারণ এখান থেকে এরকম প্যাটার্নের অঙ্কই পাবে, এর থেকে বেশি পার্থক্য থাকবে না। যা যা মানে এই ক্লার্কশিপ হোক বা মিসেলিনিয়াস হোক, এই সমস্ত পরীক্ষায় যে অঙ্কগুলো থাকবে সেগুলো মোটামুটি এই যে ফুড এসআই যে প্যাটার্নের অঙ্ক হয়েছে সেই প্যাটার্নের মধ্যেই থাকবে, আলাদা এমন কিছু ফারাক থাকবে না। আরেকটা কথা বলে দিই, আমাদের পেইড ব্যাচ চলছে। পেইড ব্যাচের মোটামুটি 6টা ক্লাস হয়ে গেছে, এই সপ্তাহে 7 নম্বর ক্লাস হবে। আর বেশ কয়েকটা চ্যাপ্টারও এগিয়ে গেছি আমরা, আর খুবই কম প্রাইসে আমরা পেইড ব্যাচ প্রোভাইড করছি তোমাদের। তোমরা যদি কেউ চাও বেসিক অন্তত তোমাদের ক্লিয়ার হোক, অনেকের আমি দেখেছি বেসিক ক্লিয়ার থাকে না, তার ফলে অঙ্কে পারফরমেন্স খারাপ হয়ে যায়। বেসিক ক্লিয়ার করাটা ইম্পর্টেন্ট, আর সেজন্য যদি বেসিকটা ক্লিয়ার করতে হয় আর খুবই কম খরচায়, খুবই মানে এই যেটা পার ক্লাস বেসিসে আমরা চার্জ করছি 10 টাকা পার ক্লাস, সেটা তো মানে ম্যানেজ করাটা কোনো অসুবিধা হওয়ার কথা না। তো পেইড ক্লাস যদি নিতে চাও, কোনো ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমরা শুভমের দুজনেরই, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আজকে তাহলে শুরু করি। আজকে তাহলে যেটা ছিল আলোচনার বিষয় ফুড এসআইয়ের লাস্ট শিফটের কোয়েশ্চেন, তো সেটা আজকে শুরু করা যাবে। দেখি চলো প্রথম কোয়েশ্চেন কি আছে। কি আছে এক্স স্কোয়ার। আচ্ছা, প্রথমে এইটুকু জিনিসকে ভাঙি। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, এটাকে কি লিখতে পারি? এক্স স্কোয়ার। আচ্ছা, এইটুকু এই যে উপরে যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, এটা দ্বিঘাত সমীকরণ আছে, নিচেও দ্বিঘাত সমীকরণ আছে। তো এটা এই দুটোকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 6, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 বাই একইভাবে এক্স স্কোয়ার নিচে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5, এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস এক্স মাইনাস 5। এইটা শুধু এইটুকু সলিউশন করছি প্রথমে। দেখো কি হবে, তাহলে এক্স এখান থেকে কমন নাও, এক্স মাইনাস 3 প্লাস 2 কমন নাও, এক্স মাইনাস 3, নিচে হবে এক্স কমন নিয়ে এক্স প্লাস 5 আর মাইনাস 1 এক্স প্লাস 5। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 3, আর নিচে হচ্ছে এক্স মাইনাস 1 আর এক্স প্লাস 5। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর বলা হয়, যেটা আমাদের ক্লাস 7-এ 8-এ ছিল খুব সম্ভবত, বা 9-এ ছিল, খেয়াল করছে না এখন, স্কুলেই ছিল আর কি। তারপরে এই পোর্শনটাকে আমরা ভাঙাবো। আচ্ছা, এই পোর্শনটা ভাঙিয়ে, এই প্রথম পোর্শনটা ভাঙিয়ে এই জিনিসটা এসছে, এই পোর্শনটা ভাঙিয়ে দেখা যাক কি হয়। এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু। আচ্ছা, এখানে একটা জিনিস আমি মিস করেছি, এর সাথে দেখো এইটার সাথে এইটা তো পুরোই কেটে যাচ্ছে, মানে এইটার সাথে এইটা পুরো কাটছে, এবার শুধু এইটুকু এইটাকে আর এইটাকে ভাঙালেই চলবে। ঠিক আছে, এইখানে একটু বেশি ক্যালকুলেশন করে ফেলেছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, এটাকে ভাঙিয়ে কি আসছে দেখো, কি আসছিল এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 3, আর নিচে ভাঙালে কি হবে, এইটাকে এক্স স্কোয়ার মাইনাস 4x মানে হচ্ছে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 3, নিচে হচ্ছে তোমার এক্স মাইনাস 3 মাইনাস 1 এক্স মাইনাস 3, সেখান থেকে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 3, এটা কাটলো, তাহলে কি হবে উত্তর এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 1 তোমার অ্যান্সার হবে। এইটা শুধু এইটুকু সলিউশন করলেই হবে, এইটার দরকার নেই, এই পোর্শনটার দরকার নেই। এটা আমি একটু অতিরিক্ত করে ফেলেছিলাম এখানে, মানে এইভাবেও হবে কিন্তু এখানে একটু বেশি ক্যালকুলেশন হচ্ছিল। আমি প্রথমে এটা খেয়াল করিনি যে এইখানে আর মানে এই উপর নিচে কাটাকুটি যাচ্ছে, সেম জিনিস আছে আর কি। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই।
if the mode of data 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 is 15. আচ্ছা, মোড মানে হয় যে জিনিসটা সবচেয়ে বেশিবার রিপিট হয়েছে, ম্যাক্সিমাম রিপিট হয়েছে যে নাম্বারটা, সেটাই হচ্ছে ওই সিরিজের মোড। দেখো এখানে কী কী রিপিট হয়েছে, 16 দুবার আছে, 15 দুবার আছে, আর 17 দুবার আছে, 17 দুবার আছে। তাহলে 15, 16, 17 এই তিনটে নাম্বারই তোমার দুবার আছে। কিন্তু এখানে বলছে মোড হচ্ছে 15, মানে 15 এই 16, 17 থেকে আরও বেশি আছে, ধরতে পারি যে 3 বার আছে। এবার এখানে একটা নাম্বার আছে এক্স, তার মানে এক্স এর ভ্যালু 15ই হতে হবে, আর কোনো নাম্বার হলে চলবে না। যদি এক্স এর ভ্যালু 15ই হয় তবেই এই সিরিজটা তোমার মোড 15 হওয়া সম্ভব। তাহলে 15 অ্যান্সার হবে। 15 কেন হলো? কারণ ম্যাক্সিমাম রিপিটেশনের গল্প বললাম, যে নাম্বারটা সবচেয়ে বেশিবার কোনো সিরিজে থাকবে সেই নাম্বারটাই হচ্ছে ওই সিরিজের মোড। পরের অঙ্কে যাই করে 21 ডেসিমিটার দীর্ঘ আর 11 ডেসিমিটার প্রশস্ত একটা 6 ডেসিমিটার গভীর একটা চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন ওই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যবিষ্ট ব্যাসের 10টা লোহার গোলক ডুবিয়ে রাখা হয় তবে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে? ধরে নিই, আচ্ছা কত ডেসিমিটার উপরে উঠবে বলেছে। আচ্ছা ধরে নিই এইচ ডেসিমিটার, বা আচ্ছা এইচ সেমি উপরে উঠবে, ধরে নিই এইচ সেমি উপরে উঠবে। তাহলে যেইটুকু জল উপরে উঠবে তার আয়তন কত? দেখো 21 ডেসিমিটারকে মিটার ডেসি সেন্টি, 21 ডেসিমিটারকে আমরা 21 × 10 বা 210 সেন্টিমিটার বলতে পারি, ইন্টু 110 সেন্টিমিটার বলতে পারি, ইন্টু এইচ সেন্টিমিটার বলতে পারি। এটা কি? যেটুকু জল উঠবে তার আয়তন, ইকুয়াল টু কতটা জল উঠবে? 100টা আমি লোহার বল ডুবিয়েছি, ওই 100টা লোহার বলের যে আয়তন ঠিক সেইটুকু আয়তনের জলই উঠবে, তাই না? তাহলে এখানে 100টা লোহার বলের আয়তন কি? 100 × 4/3 পাই আর কিউব। আর কত আছে? 21 সেমি 21 ডেসিমিটার ডায়ামিটার। এতে ইংলিশ আর বাংলায় আলাদা আলাদা আছে। দেখো এখানে 21 ডেসিমিটার আছে, এখানে 21 সেমি আছে, কোনটাকে নেবো এবার? আচ্ছা ইংলিশেরটাই নিই। 21 ডেসিমিটার যেটা, সেটা হচ্ছে তোমার 210 সেন্টিমিটার। 210 সেন্টিমিটার হচ্ছে তোমার ডায়ামিটার, তাহলে রেডিয়াস হচ্ছে 105 সেন্টিমিটার, এটার কিউব। এবার এখানে করি, তাহলে কি হবে? এইচ ইকুয়াল টু 100 × 4 × 22 × 105 105 105 22 হচ্ছে 22-এর সাথে পাই আছে সেটা থেকে আনলাম। হ্যাঁ, এবার নিচে কি আসবে? নিচে হচ্ছে 210 × 110 ইন্টু 3, 4/3 যে 3 ছিল সেটা এখানে বসলো। এবারে পাইয়ের 7 বসবে, আর কিছু আছে না? আর কিছু নেই। 105 দিয়ে 210 2, 0 আর 0 কাটবে, 3 সাথে 21, 3 সাথে 21-এর সাথে এইখানে এইটা কাটবে 5, আচ্ছা 11 2 22 এটা কাটবে। আচ্ছা তাহলে এইচ ইকুয়াল টু কত আসলো? এইচ ইকুয়াল টু হচ্ছে 4 5 20 ইন্টু আর কিছু আছে 4 5 20 ইন্টু 105 ইকুয়াল টু তোমার 2100 হচ্ছে সেমি। কোথাও একটা ভুল করেছি মনে হচ্ছে, উত্তর মিলছে না। ওহো, আর কোথায় ভুল করলাম? এখানে আর কোথাও তো ভুল পাওয়া যাচ্ছে না। আসলে এখানে ল্যাঙ্গুয়েজটা এত তোমার কনফিউজিং। এখানে তোমার ডিসিএম এ দিয়েছে, এখানে তোমার কি হলো, এইখানে দেখো মানে রেডিয়াসটা ওদের এখানে বাংলায় 21 সেমি দিয়েছে, ইংলিশে তোমার 21 ডেসিমিটার দিয়েছে। আর ডেসিমিটারে তোমার অ্যান্সার চেয়েছে, এখানে 4টের মধ্যে 2টো সেমিতে আছে, 2টো ডেসিমিটারে আছে। এই দুটোর মধ্যে একটা হওয়া উচিত, তাহলে সেটা তো বোঝা যাচ্ছে। আচ্ছা আরেকবার দেখে নিই, যদি না মেলে তাহলে কিছু করার নেই। দেখো 8 সেমি ধরবো আমি, যে 8 সেমি জল উপরে উঠেছে, তাহলে ওর আয়তন হচ্ছে তোমার 21 ডেসিমিটারই ধরি, চলো এইচ
এইচ ডেসিমিটার জল আয়তন জল তোমার উপরে উঠেছে, তাহলে 21 ইন্টু 11 ইন্টু এইচ ইকুয়াল টু 4/3 পাই 21 ডেসিমিটার ডায়ামিটার, তাহলে রেডিয়াস হচ্ছে 10.5 মানে 105/10 এর কিউব। এখান থেকে আমরা লিখতে আচ্ছা এখানে 100 হবে একটা, কারণ 100টা গোলকের গল্প আছে, তাহলে এইচ ইকুয়ালটা আমরা লিখতে পারি 4 ইন্টু 22 ইন্টু 105 ইন্টু 105 ইন্টু 105 ইন্টু 100, নিচে হচ্ছে 3 7 21 11 ইন্টু এই যে 10-এর এইটা নামবে হচ্ছে তোমার 1000। দুটো শূন্য এখানে কাটবে, 3 7 আচ্ছা 21 দিয়ে এটাকে কাটো 5, 21 দিয়ে এটাকে কাটো 5, তাহলে তোমার এই 11 দিয়ে এটাকে কাটো 2, আর 5 দিয়ে এটাকে কাটো এটা 2 দিয়ে এটাকে কাটো 2, আর কি যাবে এবার তো আরই মিলছে না, 4 ইন্টু 105 কিভাবে আসছে? দেখো এখানে আলটিমেটলি এইচ ইকুয়াল টু তোমার 4/20 ইন্টু 105 এরকম একটা ফিগার আসছে, যেখান থেকে হচ্ছে তোমার 210 2100 তোমার ডেসিমিটার আসছে, যেটা আমার মনে হয় যে এখানে কিছু কনফিউশন আছে, যেটা আমি ধরতে পারছি না, হয় আমি ধরতে পারছি না, নাহলে অঙ্কে কনফিউশন আছে। আর আমার একটু অঙ্কে কনফিউশন লাগছে, কারণ এখানে তোমার এরা রেডিয়াসটা তোমার ইংলিশে ডেসিমিটার দিয়েছে, বাংলায় সেমি দিয়েছে, এইখানে আমরা একটু কনফিউশন হচ্ছে। যাই হোক, অঙ্কটা নিয়ে বসে থাকবো না, যে মানে সিস্টেম এটাই হবে, মেথড এটাই হবে। তারপরে অঙ্কে যাই। 5 অশ্বক্ষমতা সম্পন্ন একটা পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় তুলতে পারে। 7 অশ্বক্ষমতা সম্পন্ন পাম্পে 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? আচ্ছা, একটা ফর্মুলা আমরা করেছিলাম টাইম এন্ড ওয়ার্কে, M1 D1 H1 বাই W1 ইকুয়াল টু M2 D2 H2 বাই W2। এইখানে কিন্তু সেম ফর্মুলাটাই খাটাবো। 5 অশ্বক্ষমতা সম্পন্ন এই জায়গায় আমরা যদি ধরে নিই যে 5 জন মিলে 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলছে, তাহলে 7 জন মিলে 63,000 লিটার জল কত ঘন্টায় উপরে তুলবে? সেইভাবেই করবো, 5 জন 8 ঘন্টায় 36,000 জল তুলছে, তাহলে 7 জন তোমার আবার ধরে নিলাম এইচ ঘন্টায় তোমার 63,000 লিটার জল তুলছে। 9 দিয়ে কাটলাম, তাহলে 4, এখানে 7 দিয়ে 7 কাটো, 4 দিয়ে এটাকে 2, তাহলে এইচ ইকুয়াল টু হবে তোমার 10 ঘন্টা। তাহলে 10 ঘন্টায় তোমার যে 7 অশ্বক্ষমতা সম্পন্ন পাম্প, সেটা 10 ঘন্টায় 63,000 লিটার উপরে তুলছে। পরের অঙ্কে যাই এবারে। ঊর্ধ্বক্রমানুসারে সাথে সাজানো 8, 9, 12, 17, আর ইংলিশে মিডিয়ান অফ অ্যারেঞ্জিং দ্য অ্যাসেন্ডিং অর্ডার অফ ডেটা, দেন ভ্যালু অফ, আচ্ছা মিডিয়ান। দেখো মিডিয়ান মানে কি? মিডিয়ান মানে হচ্ছে মিডল নাম্বার অফ দ্য সিরিজ। এবার যদি নাম্বার মানে সিরিজটা ইভেন নাম্বারের হয়, মানে দেখো এখানে কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, মানে 10টা স্যাম্পল আছে, মানে এখানে n ইকুয়াল টু কি 10। তাহলে যে মিডল নাম্বারটা হবে সেটা হচ্ছে তোমার n ইকুয়াল টু 10, যদি মিডল, তাহলে মিডল নাম্বারটা হবে তোমার n/2 প্লাস n/2 প্লাস 1, n/2 সরি এটা হচ্ছে n/2 হচ্ছে 5 আর 6 নম্বর, মানে হচ্ছে দেখো ফর্মুলাটা হচ্ছে যে তোমার n/2 প্লাস 1/2, মানে n/2 নম্বরে যে সংখ্যাটা থাকবে, আর n/2 প্লাস 1 নম্বরে যে সংখ্যাটা থাকবে, তার সেই দুটো নম্বরের অ্যাভারেজ আমাদের বার করতে হবে। এবারে n/2 মানে হচ্ছে 10-এর হাফ কত? 5, তাহলে 5 নম্বর আর তোমার 6 নম্বরে যে সংখ্যাটা থাকবে, 1, 2, 3, 4, 5, 6টা, মানে 5 নম্বরের অঙ্কটা হচ্ছে x + 2
আর 6 নম্বর অঙ্কটা হচ্ছে x+4 তার অ্যাভারেজ হচ্ছে ভাগ 2 বলছে তোমার এটা ইকুয়াল টু কত 24, তাহলে সেখান থেকে আমরা পাই 2x + 6 = 48 বা 2x = 42 বা x = তোমার 21, তাহলে এখানে হবে 21 অ্যান্সার। পরের অঙ্কে যাই এবারে 0.8x, দেখো এটা কীভাবে করা যেতে পারে। 0.8x 0.8কে আমি যদি দশমিকটা তুলতে যাই, দশমিকটা ক ঘর আগে আছে, এক ঘর আগে, তাহলে এক ঘর আগে আছে, তাহলে একের সাথে শূন্য আসবে, দিয়ে দশমিক উঠলো ইন্টু এক্স প্লাস x/5 = 2 + 0.23 = 2.23। এখান থেকে কি পাই, 2 দিয়ে কাটো 4, 2 দিয়ে কাটো 5, মানে 4x/5 প্লাস x/5 = 2.23, তাহলে 5x/5 হলো 2.23 বা 5 কাটো x = 2.23, এটা হবে তোমার অ্যান্সার। পরের অঙ্কে যাই। এক ব্যক্তি স্থির জলে 8 কিলোমিটার/ঘন্টা বেগে দাঁড় বায় যদি নদীর স্রোতের বেগ 3 কিলোমিটার/ঘন্টা হয় এবং স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের, দেখো তাহলে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম স্পিডের রেশিও কী হবে, আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম স্পিডের রেশিও কী হবে। স্পিড দেখো আপস্ট্রিমের ক্ষেত্রে কি দুটো স্পিড তোমার বিয়োগ হয়, তাহলে 8 কিমি আছে 3 কিমি আছে, তাহলে দুটো স্পিড বিয়োগ হলে কত হবে, 8 থেকে 3 মাইনাস হয়ে 5 হবে। আর ডাউনস্ট্রিমের ক্ষেত্রে তোমার দুটো যোগ হয় 11। এবার যেটা স্পিডের রেশিও যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে, তাহলে তার উল্টোটা হচ্ছে টাইমের রেশিও, তার উল্টোটা তোমার টাইমের রেশিও। স্পিডের যেটা রেশিও সেটা তার উল্টোটা হচ্ছে টাইমের রেশিও যদি তোমার ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে। এবার বলছে যে স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। এখানে ডিফারেন্সটা কত, 6, আর কোয়েশনের ডিফারেন্স কত বলেছে 3 ঘন্টা, তাহলে 6 এর ভ্যালু হচ্ছে তোমার 3, তাই না? তাহলে 5 এর ভ্যালু কত হবে, 6 এর ভ্যালু যদি 3 হয়, 5 এর ভ্যালু হচ্ছে 2.5 ঘন্টা, আর 11 এর ভ্যালু হচ্ছে তোমার 5.5 ঘন্টা। মানে তোমার আপস্ট্রিমে এত টাইম লাগছে, ডাউনস্ট্রিমে 2.5 ঘন্টা সময় লাগছে। এবারে বলছে যে তবে ওই স্থানের দূরত্ব কত, দেখো ডাউনস্ট্রিমে তোমার 2.5 ঘন্টা সময় লাগছে, ডাউনস্ট্রিমের স্পিড কত 11 কিলোমিটার/আওয়ার, তাহলে 11 × 2 × 1 = 2, মানে স্পিড ইন্টু টাইম ইকুয়াল টু কি ডিস্টেন্স, তাহলে 11 × 5/2 মানে হচ্ছে 55/2 ইকুয়াল টু 27.5 হচ্ছে ও ডিস্টেন্সটা হয়ে গেল। পরের অঙ্কে যাই এবারে। ABC এর AB, আচ্ছা ABC হচ্ছে একটা ত্রিভুজ, AC বাহুর ওপর AB ও AC বাহুর ওপর DRE বিন্দু, DRE এমন হবে অবশ্যই DE এইটা আর BC হচ্ছে প্যারালাল, তাহলে AD = DB = 3:1, মানে এইটা যদি 3 হয় তাহলে DB হচ্ছে 1 আর এই পুরোটা কত 4। সিমিলারিটি সূত্র থেকে কি জানি, সিমিলারিটি সূত্র এখানে লাগবে, সিমিলারিটি লাগবে যদি এইখানে 3:1 রেশিওতে ভাঙে, তাহলে এইখানেও 3:, মানে দেখো কি বলতে চাইছি আমি, AD/AB ইকুয়াল টু AE AE/AC ইকুয়াল টু DE/BC। সিমিলারিটি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সিমিলারিটি যদি মানে প্রপার্টি দেখো, তাহলে এই রুলটা তোমার ফলো করবে, মানে এই যে DE যদি BC এর প্যারালাল হয়, তাহলে DE এবং BC যে রেশিও সেটাই হচ্ছে AD এবং AB এর রেশিও এবং AE আর AC এর রেশিও। তো সেই জিনিসটা আমি করলাম, বলছি AD/DB হচ্ছে 3/1, তাহলে AD/AB কত, দেখো এইটা যদি AD যদি 3 হয় আর DB যদি 1 হয়, তাহলে পুরোটা কত 4 হবে, তাহলে AD/AB ইকুয়াল টু কি 3/4। বলছে AC এর দৈর্ঘ্য কত, তাহলে 3/4 ইকুয়াল টু AE এর দৈর্ঘ্য বলেছে 3.3,
3.3 বাই এসি, 3 দিয়ে এটাকে কাটো 1.1, তাহলে এসি এর দৈর্ঘ্য হচ্ছে তোমার 4.4। ইএসসি পরীক্ষায় আসে, তবে এই ধরনের অঙ্ক একটু কমই দেখেছি আমি। এটা ওই লাস্ট শিফট বলে যা কোশ্চেন পেয়েছে তুলে দিয়েছে। 6 শিফটের ছেলেমেয়েরা একটু বলছিল যে কোশ্চেন কঠিন, যে কোশ্চেন কিছুই কঠিন নয়, এগুলো সব সোজা অঙ্ক, কোশ্চেন কঠিন নয়। হ্যাঁ, এটা হতে পারে যে তারা একটু পিএসসির কথা ভেবে একটু এই সমস্ত জ্যামিতি জিওমেট্রিগুলো একটু হয়তো কম প্র্যাকটিস করে গেছে। এবং পিএসসিতে আমি জিওমেট্রি থেকে কোশ্চেন খুব একটা দেখিনি সেরকম, যেইটা আমি এই শিফটে দেখছি, তাই জন্য ওদের কোশ্চেন কঠিন লেগেছে। কোশ্চেন এমন কিছু কঠিন ছিল না, এগুলো সোজা অঙ্ক। সিজিএল বলো, রেল বলো, এই সমস্ত পরীক্ষায় এই ধরনের অঙ্ক হরদম আসে। এই ধরনের বিশেষ করে এই 17 নম্বরের অঙ্কটা, এই তো সিজিএল এর অঙ্কে কমন অঙ্ক একেবারে, মানে প্রত্যেক শিফটে এরকম একটা করে অঙ্ক থাকেই, সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমন কিছু কঠিন অঙ্ক না। তবে মেন মিডিয়ানের যে অঙ্কগুলো কিছুক্ষণ আগে হলো 2-3টে সিজিএল রেলের অঙ্কে, রেলের পরীক্ষা বিশেষ করে মেন মিডিয়ানের ওপর প্রচুর অঙ্ক আসে, ওগুলো কমন অঙ্ক। আর ওর থেকে বেশি কঠিন আসে এ তো সোজা একেবারে পাতি অঙ্ক, সেগুলো দেখেই ছেলেমেয়েরা কঠিন অঙ্ক করছিল। আমি তো ভাবছিলাম যে হঠাৎ করে পিএসসি কঠিন কোশ্চেন কেন করা শুরু করে দিল, ততদিন আমি কোশ্চেন দেখিনি। তারপর যখন কোশ্চেন দেখলাম, ও বাবা, তো সব কমন অঙ্ক ছিল, এমন কিছু কঠিনও ছিল না, সব এমনি কান্নাকাটি করছিল। 10 প্লাস √ 27 প্লাস √ 65 প্লাস 16, এখান থেকে হচ্ছে 10,000। হ্যাঁ, এই অঙ্কে আসি। 256, দেখো 256 রুট হচ্ছে 16, আমি সেটাই ভাঙলাম। 10 প্লাস √ 27 প্লাস 65 প্লাস 16 হচ্ছে তোমার 81। সেখান থেকে 10 প্লাস √ 27 প্লাস 9 ইকুয়াল টু 10 প্লাস 6 ইকুয়াল টু 4 হচ্ছে তোমার অ্যান্সার। এমন কিছু এখানে মানে কঠিন বলার মতো কিছু নেই, কঠিন কিছুই নেই। 256 রুট করলাম, 16 চলে আসলো, তারপরে 65 প্লাস 16 81, সবকটাই আর কি একটা মানে বর্গমূলের সংখ্যাই পাবো আমি, মানে বর্গমূল করা যাবে এরকম সংখ্যাই পাবো। দেখি কি বলেছে। আমাদের পাড়ায় পুকুর কাটতে হবে, 24 জন লোকের পুকুর কাটতে 12 দিন লাগে, 8 দিনের পুকুর কাটতে কতজন লোক লাগবে? এ তো কমন অঙ্ক, বহুত করিয়েছি, কিছুক্ষণ আগে বললাম। MDH মানে M1 D1 H1 বাই W1 ইকুয়াল টু M2 D2 H2 বাই W2, এই হচ্ছে তোমার ফর্মুলাটা। 24 × 12 ইকুয়াল টু 8 × M, কতজন লোক লাগবে? M ধরে নিলাম, 8 3 মানে M ইকুয়াল টু 36 জন, তাহলে 36 জন লোক লাগবে। সোজা অঙ্ক সব। sin 43 cos 47, আবার cos 43 sin 47। আচ্ছা, এটা কিভাবে করতে পারি? sin 43, দেখো একটা জানি আমরা, sin θ ইকুয়াল টু cos 90 মাইনাস θ, এই জিনিসটাকে এখানে অ্যাপ্লাই করবো। ডিরেক্ট ফর্মুলা দিয়েও করা যায়, আবার এই জিনিসটাও করা যায়। আমি এই জিনিসটা মানে এই প্রপার্টিটা অ্যাপ্লাই করে অঙ্কটা করবো। sin θ ইকুয়াল টু cos 90 মাইনাস θ, তাহলে এখানে বলেছে কি sin 43 cos 47। আচ্ছা, একইভাবে cos θ ইকুয়াল টু sin 90 মাইনাস θ, এটাও আমরা বলতে পারি। এবার sin 43 বা cos 47 কে আমরা কি বলতে পারি? sin 43 ইন্টু cos 47 কে আমরা কি বলতে পারি? cos 47 ইকুয়াল টু sin 90 মাইনাস 47 বলতে পারি, বা sin 43 বলতে পারি। তাহলে একইভাবে sin 43 ইন্টু sin 43 প্লাস cos তোমার 43 ইন্টু sin 47 মানে একইভাবে cos 43। তাহলে এখান থেকে কি পাই? sin স্কোয়ার 43 প্লাস cos স্কোয়ার 43 ইকুয়াল টু sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 অ্যান্সার। প্রোগ্রাম কি যাই, পাঁচটি সংখ্যার গড় 45, প্রথম চারটে সংখ্যা 40, 35, 60, 55 হলে, আচ্ছা প্রথম চারটে সংখ্যা টোটাল কত? 40, 40, 80, 75, 75 আর 60 মানে হচ্ছে 85, 95, 105, 15, 25, 35, 135, 45, 55, 65, 75, 85, 190। প্রথম চারটে সংখ্যা টোটাল হচ্ছে 190, আর পাঁচটা সংখ্যার গড় হচ্ছে 45, তাহলে পাঁচটা সংখ্যা টোটাল কত? 45, 90, 180, 225।
তাহলে ফিফথ নাম্বারটা কত হবে 225 মাইনাস 190 ইকুয়াল টু 35। আচ্ছা পরের অঙ্কে যাই করে দেখো কি বলছে, একটা বহুভুজের 5টা অন্তঃকোণের প্রতিটি পরিমাপ 172 ডিগ্রি এবং অপর অন্তঃকোণের প্রতিটি পরিমাপ 160 ডিগ্রি। বহুভুজের বাহু সংখ্যা কত? আচ্ছা একটা তো 5টা অন্তঃকোণ বলেছে মানে 5টা তো সাইড মিনিমাম হবেই, আর ধরে নিই যে আরও n খানা সাইড আছে, তাহলে সাইড টোটাল কতগুলো হলো? টোটাল সাইড তোমার হয়েছে n+5 খানা, তাই না? আচ্ছা এবারে দেখো 172 ডিগ্রি ওর অন্তঃকোণ বলেছে, তাহলে বহিঃকোণ কত হবে? বহিঃকোণ হবে তোমার 180 মাইনাস 172 ইকুয়াল টু 8 ডিগ্রি। এবার তাহলে 172 ডিগ্রি অন্তঃকোণ তোমার 5টা সাইডের জন্য, মানে 8 ডিগ্রি করে অন্তঃকোণ হচ্ছে প্রতিটা, সেটা 5টা সাইডের জন্য। তাহলে টোটাল ওখানে অন্তঃকোণ এই বহিঃকোণের সমষ্টি কত? 5 × 8 কত? 40 ডিগ্রি। আর বাকি থাকছে কতগুলো সাইড? n খানা সাইড। n খানা সাইডের জন্য বহিঃকোণ কত হচ্ছে? 180 মাইনাস 160, 180 মাইনাস 160 ইকুয়াল টু কত? 20 ডিগ্রি। 20 ডিগ্রি হচ্ছে প্রত্যেকটা সাইডের বহিঃকোণ, আর প্রত্যেকটা সাইড মানে কতগুলো সাইড আছে? n খানা সাইড আছে, তার সাথে 20 ডিগ্রি ইকুয়াল টু 20 n ডিগ্রি টোটাল হচ্ছে তোমার ওই বাকি সাইডগুলোর জন্য বহিঃকোণ। এবার টোটাল বহিঃকোণের সমষ্টি হয় তোমার 360 ডিগ্রি, মানে একটা বহুভুজে বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে কি বলতে পারি? 20n প্লাস 40 ইকুয়াল টু 360। তাহলে সেখান থেকে পাই 20n ইকুয়াল টু 320, তাহলে n ইকুয়াল টু তোমার 16। তাহলে টোটাল সাইড কত? n+5, n+5 ইকুয়াল টু তোমার 21। টোটাল সাইড তাহলে 21টা। কি বললাম প্রথম থেকে দেখো, বহিঃকোণ বার করলাম, ঠিক আছে, বহিঃকোণ বার করলাম, বহিঃকোণ হচ্ছে 8 ডিগ্রি। আচ্ছা এবারে মানে প্রথম 5টার জন্য 8 ডিগ্রি করে, আর তারপরে অন্তঃকোণের পরিমাপ, তারপরে বাকি সাইডগুলোর জন্য অন্তঃকোণের পরিমাপ হচ্ছে 160 ডিগ্রি। তাহলে ওখানে বহিঃকোণ কত? বাকিগুলোর জন্য 20 ডিগ্রি করে। এবার ধরে নিলাম 20 ডিগ্রি হচ্ছে n খানা সাইডের আছে, n খানা সাইড, তার বহিঃকোণ হচ্ছে 20 ডিগ্রি। তাহলে ওখানে টোটাল কত ডিগ্রি হচ্ছে কোণ? 20n ডিগ্রি। আর 8টা সাইডে তোমার 5টা সাইডের জন্য 8 ডিগ্রি করে 40 ডিগ্রি। এবার টোটাল বহিঃকোণের সমষ্টি হয় 360। তাহলে আমি এই দুটো তোমার ওইখানে ইকুয়ালাইজ করে দিলাম, ব্যাস। তারপর পড়লাম কি চাই, যদি একটা রম্বসের কর্ণ দুটোর অনুপাত 3:4 এবং রম্বসের ক্ষেত্রফল তোমার 54 বর্গ সেমি হয়, তবে তার পরিসীমা কত? আচ্ছা রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য আমি ধরলাম 3x আর 4x, তাহলে হাফ ইন্টু 3 4 12x² ইকুয়াল টু 54। তাহলে 2 দিয়ে এটাকে 6 দিয়ে কাটো 9, তাহলে x ইকুয়াল টু কত? 3। তাহলে কর্ণ দুটো তোমার ভ্যালু কত হবে? 3x মানে 3 3 × 9 আর 4 4 16। তাহলে এই যদি একটা হয়, তাহলে এইখানে তোমার পুরোটার দৈর্ঘ্য হচ্ছে তোমার কত? 9, এটার পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 16। তাহলে কি বলে, তবে তার পরিসীমা, মানে আগে আমাকে সাইডের দৈর্ঘ্যটা জানতে হবে। যদি পুরোটা সরি এটা 16 নয়, এটা হবে তোমার 3 4 12। এই পুরোটা যদি 9 হয় তাহলে এইটুকু কত হবে? 4.5। এই পুরোটা যদি 12 হয় তাহলে এইটুকু কত হবে? 6, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা এইটা 4.5, এটা 6, এটা হবে 7.5, কারণ আমরা এখানে ইউজ করবো কি? পাইথাগোরিয়ান ট্রিপলেট 3 4 5, মানে লম্ব 3 ভূমি 4 হলে অতিভুজ সবসময় 5 হবে। এখানে দেখো 4.5 6 আর 7.5, এই 4.5 কে যদি কাটো 15 দিয়ে বা 1.5 দিয়ে, তাহলে এখানে হবে 3, এখানে 1.5 দিয়ে 6 কে কাটো তাহলে 4, এখানে 1.5 দিয়ে 7.5 কে কাটো তাহলে 5, হয়ে গেল 3 4 5 রেশিওতে আসছে, তাহলে এটা 7.5 হবে। এবার তবে তার পরিসীমা কত? তাহলে 4 × 7.5 ইকুয়াল টু কত? 30 সেমি। চলো এরপর অঙ্কে যাই। মাঠের উপর একটা বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি।
মাঠের এইটা ধরো মাঠ, আর চূড়া তোমার টাওয়ার হচ্ছে এইটা, চূড়া থেকে এই এই হচ্ছে বিন্দু আর এই হচ্ছে চূড়া। কি বলছে 60 ডিগ্রি হচ্ছে তোমার কোণ, তাহলে এইটা 60 ডিগ্রি। আর টাওয়ারের গোড়া থেকে বিন্দুর দূরত্ব 10 মিটার, মানে এইটা 10 মিটার। আর টাওয়ারের উচ্চতা মানে এইটা জানতে চাই, সেখান থেকে কী পাই ট্যান থিটা। আচ্ছা ট্যান থিটা বা ট্যান 60 ইকুয়াল টু কি, এটা যদি আমি ধরে নিই এ, তাহলে a/10, তাহলে ট্যান 60 হচ্ছে তোমার 0 1/√3 1√3, √3 ইকুয়াল টু a/10। এর লেন্থ কত 10√3, 10√3 তোমার অ্যান্সার। প্রবলেম কি যাই কে স্কোয়ার এক্স কিউব মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 3kx মাইনাস কে বহুপদী সংখ্যামালার x মাইনাস 3 হচ্ছে একটা উৎপাদক হলে কে এর মান কত। আচ্ছা x মাইনাস 3 একটা উৎপাদক, তাহলে আমাকে ধরে নিতে হবে x মাইনাস 3 একটা উৎপাদক, মানে যদি এরকম একটা ইকুয়েশনের উৎপাদক বলে দেয় তাহলে আমাকে ধরে নিতে হবে যে ওই উৎপাদক যেটা হচ্ছে x মাইনাস 3, সেখানে যখন একটা আননোন তোমার কি বলবো আননোন কম্পোনেন্ট আছে যেটা এক্স দিয়ে তৈরি হওয়া যে উৎপাদকটা, তার ভ্যালু হচ্ছে 0। এরকম একটা তোমার যদি ইকুয়েশন থাকে, একটা দ্বিঘাত বা ত্রিঘাত সমীকরণ যাই হোক, তার একটা উৎপাদক তোমায় বলে দিয়েছে x মাইনাস 3, এবং যদি সেই উৎপাদকে একটা আননোন কম্পোনেন্ট থাকে, তবে সেই উৎপাদকের ভ্যালু হচ্ছে 0। তাহলে সেখান থেকে কি পাই x ইকুয়াল টু 3, এই x ইকুয়াল টু 3 আমি ইকুয়েশনে বসিয়ে দেবো, কে স্কোয়ার ইন্টু এক্স কিউব মানে হচ্ছে 27 মাইনাস কে এক্স স্কোয়ার মানে হচ্ছে কে ইন্টু 9 প্লাস 3k ইন্টু 3 মাইনাস কে ইকুয়াল টু 0। এখান থেকে কি পাই 27k স্কোয়ার মাইনাস 9k প্লাস 9k মাইনাস কে, এই 0 এটা কাটো 0, তাহলে যে এইখান থেকে যদি আমি এটা করি কে কমন নিলাম, তাহলে 27 মাইনাস কে, সরি এটা 27k মাইনাস 1 হবে, 27k মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাই হচ্ছে কে ইকুয়াল টু 0 অথবা কে ইকুয়াল টু 1/27। তাহলে তোমার এই 4 নম্বর অপশন যেটা সেটা হবে অ্যান্সার। আরেকবার বলে দিই, তাহলে উৎপাদক দেখো উৎপাদক 0 কেন হলো সেটা বললাম। এবার ধরো কোন একটা দ্বিঘাত সমীকরণ বা ত্রিঘাত সমীকরণের উৎপাদক হচ্ছে a এবং b, তাহলে a ইন্টু b করে আমি ওই সমীকরণটা পেতে পারি। এবার যখন বলছি a এর ভ্যালু 0 বা b এর ভ্যালু 0, তার মানে হচ্ছে সমীকরণটার ভ্যালুও 0, সেটাই আমি করলাম এইখানে, এটা ইকুয়াল টু 0। বোঝা গেল? চলো পরের অঙ্কে যাই। 1-এর 56, 1-এর 72 আর 1-এর 90। আচ্ছা এখানে যদি 56 মানে 7 ইন্টু 8 প্লাস 72 মানে হচ্ছে 8 ইন্টু 9 প্লাস 1-এর 90 মানে হচ্ছে 9 ইন্টু 10। এখান থেকে আমি কি করতে পারি 1 ইন্টু 7 মাইনাস 1 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 8 মাইনাস 1 ইন্টু 9 প্লাস 1/9 মাইনাস 1/10। তাহলে এখান থেকে 1-এর 8 কাটো, 1-এর 9 কাটো, তাহলে পরে থাকছে কি 1-এর 7 মাইনাস 1-এর 10। এখান থেকে আমরা পাই হচ্ছে 7-10 70, তাহলে 10 মাইনাস 7 ইকুয়াল টু 3/70 হচ্ছে তোমার অ্যান্সার। ব্যাস হয়ে গেল। পরের অঙ্কে যাই বলে x ইকুয়াল টু 2 প্লাস 3, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু যদি 2 প্লাস 3 হয়, এই 2 প্লাস √3 হয়, তাহলে 1/x কত হবে 1/2 প্লাস 3। এই জিনিসটা তোমরা মনে রাখবে, আলটিমেট যেটা অ্যান্সার হয় সেটা মনে রাখবে, আর সেটা কীভাবে আসছে বা মনে না রাখলে কীভাবে করবে জিনিসটা সেটা আমি বলে দিচ্ছি। 1/x ইকুয়াল টু 1/2 প্লাস 3 ইকুয়াল টু কি লিখতে পারি 2 মাইনাস 3/2 প্লাস 3 ইন্টু 2 মাইনাস 3। এখান থেকে আমরা পাই হচ্ছে 2 মাইনাস 3 বাই এখানে নিচে কি রইল a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র, তাহলে এখান থেকে 4 মাইনাস 3 মানে হচ্ছে 2 মাইনাস √3, তাহলে 1/x এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস √3। তাহলে এটাই এখানে বসাবো। আচ্ছা দেখো বলে দিই, x এর ভ্যালু 2 প্লাস √3, 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত 1,
তাহলে 1/x এর ভ্যালু 2 মাইনাস রুট 3 হবে। যদি এরকম হয় মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে তোমার 1, তাহলে x এর ভ্যালু যা হবে 1/x এর ভ্যালু শুধু মাঝে মাইনাস হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু কত 2 প্লাস রুট 3 আর 1/x এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস রুট 3 মানে প্লাস 2 মাইনাস রুট 3, রুট 3 কাটো 4 হচ্ছে তোমার অ্যান্সার। পরের অঙ্কে যাই। একটা নির্বাচন কেন্দ্রে ভোটারদের 80% ভোট দিয়েছেন আর বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? 100 থেকে 80 জন ভোট দিয়েছে, মানে 100 জন ভোটার ছিল, তার থেকে 80 জন ভোট দিয়েছে। এবার 80-র মধ্যে 65% ভোট পেয়েছে, মানে 80টার 65% ভোট পেয়েছে। তাহলে 80-তে কত পেয়েছে সেটা তোমাকে বার করতে হবে। তাহলে 80-তে মানে 65% অফ 80 করছি আমরা, 4, 5, 5, 13, 52%। তাহলে 52% হচ্ছে তোমার অ্যান্সার। পরের অঙ্কে যাই। যদি কোনো ব্যক্তি বাসে চলে 30 মিনিটে 10 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে বাসের গতিবেগ কত? 20 কিলোমিটার। 30 মিনিটে 10 যাচ্ছে, তাহলে 60 মিনিটে যেটা যাচ্ছে সেটাই স্পিড। 10 × 60/30, 20 কিলোমিটার পার আওয়ার, এটাই হবে অ্যান্সার। পাতি অঙ্ক একদম মানে সোজা অঙ্ক দিয়েছে। এইদিকে সবাই কান্নাকাটি করছিল যে খুব কঠিন অঙ্ক। একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি আর বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা ইংলিশটা পড়ি, সার্কেল ইজ 13 সেমি অ্যান্ড দ্য লেন্থ অফ এ কর্ড অফ এ সার্কেল ইজ 10 সেমি। মানে এই যদি তোমার সার্কেলটা হয় তাহলে রেডিয়াস হচ্ছে 13 সেমি আর কর্ড হচ্ছে 10 সেমি। আচ্ছা এটা যদি তোমার কর্ড হয়, এটা হচ্ছে তোমার লেন্থ 10 আর বলছে রেডিয়াস 13 সেমি, তাহলে এটা হচ্ছে তোমার 13। আর বলছে দ্য ডিস্টেন্স অফ দ্য কর্ড ফ্রম দ্য সেন্টার, মানে এইটা, মানে এটা যদি ও হয়, এটা এ বি আর এটা এম, তাহলে ও এম এর দৈর্ঘ্য জানতে চেয়েছে। যেখানে ও এ হচ্ছে 13, ও এ হচ্ছে 13 আর এ এম হচ্ছে 5। আচ্ছা এটা একটা ট্রিপলেটে পড়ছে 5, 12, 13, তাই না? 13 তাহলে কি অতিভুজ, 5 বলে দিচ্ছি, এটা তো ভূমি, তাহলে এইটুকু কত? ওএম কত? ওএম হচ্ছে তোমার 12 হওয়া উচিত। তাহলে দূরত্ব কত হবে? 12 সেমি। ট্রিপলেট দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, সমকোণী ত্রিভুজে পাইথাগোরিয়ান ট্রিপলেট অ্যাপ্লাই করছি আমি। এটা যদি 13 হয়, এ বি টোটালটা যদি 10 হয়, তাহলে এ এম হচ্ছে 5, তাহলে ও এম কত হবে সেটা বার করতে হবে, 12 হবে। -125 মাথায় -2, আচ্ছা পাওয়ারে -2, তাহলে ওটা কি লিখতে পারি? 1/125 স্কোয়ার ইন্টু একইভাবে 1/16, 3/2 বলতে পারি। এর মাথায় পাওয়ার হচ্ছে কত? -1/6। মাইনাস মানেই হচ্ছে পাওয়ারে মাইনাস মানে উল্টে যাবে, মানে যদি 2 এর মাথায় ধরো 2 এর মাথায় স্কোয়ার -2 আছে, তাহলে এটা লিখতে পারি আমরা 1/2 এর স্কোয়ার। আচ্ছা এবারে কি আছে? -1/6। দেখো এই যে পুরোটা সবকটা কি উল্টানোই আছে, উল্টে গিয়ে আবার সেখানেও মাইনাস আছে পাওয়ারে, তাহলে এই দুটো জিনিস আবার উল্টাবে। আবার উল্টানো মানে 125 স্কোয়ার ইন্টু 1/6 ইন্টু 16⁵² ইন্টু 1/6, 3/2 মানে 3 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 3, তাহলে 125 মাথায় হচ্ছে 1/3 ইন্টু 16 মাথায় 1/4, 125 মানে হচ্ছে 5 ইন্টু 16, 2 2 4 8 16, মানে 2, এটা হবে 10, 10 এর মাথায় 1 আর কি, বা 10 হবে অ্যান্সার। পরের অঙ্কে যাই এবারে। দুটো সংখ্যার গুণফল 16/50 এর ভাগফল 1/2 হলে সংখ্যা দুটো কি হবে? আচ্ছা ভাগফল 1/2, তাহলে বলতে পারি দুটো সংখ্যার রেশিও হচ্ছে 1:2, তাই না? এবারে অপশন টেস্ট করি দেখি। 1/5 আছে, 4/5 আছে, রেশিও 1/4 হয় আর কি, তাহলে এইটা হবে না, এই অপশনটা হবে না। 2/5 আছে, 4/5 হবে, রেশিও 2:4 বা 1:2, এটা হতে পারে। আর কি আছে? 2/5, 6/5, মানে 2:6 = 1:3 রেশিও, তাহলে এটাও হবে না। তারপরে 3:4 হবে রেশিও,
মানে এটাও অ্যান্সার হবে না, তাহলে বেঁচে রইল কে বি, বি হবে অ্যান্সার। প্রবলেম কি যাবে a/2 equal to b/3 equal to c/4 equal to 2a minus 3b plus 4c by p। আচ্ছা ধরি যে a/2 b/3 c/4 equal to 2a minus 3b plus 4c by p equal to 1। তাহলে a equal to কত 2, a/2 এর ভ্যালু আমি যদি 1 করি তাহলে a এর ভ্যালু হচ্ছে 2, b এর ভ্যালু হচ্ছে 3, c এর ভ্যালু হচ্ছে 4। এবার এইগুলো বসিয়ে দিই উপরে, আর এইখান থেকে কি পেয়েছিলাম 2a minus 3b plus 4c equal to p পেয়েছি। তাহলে এখান থেকে এটা যদি করি 2a minus 3 plus 4c equal to p, এবার 2 এর ভ্যালু, a এর ভ্যালু কত 2, তাহলে 4 minus 9 plus 16 equal to p, তাহলে 16 আর 4 20 minus 9 11 equal to p, তাহলে 11 হচ্ছে ওর p এর ভ্যালু। প্রবলেম কি যাই, একটা কারখানার মেশিনের মূল্য প্রতি বছর 10% করে হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনের মূল্য 60,000 টাকা হলে 3 বছর পরে মেশিনের মূল্য কত হবে? তাহলে প্রথম বছর 10 থেকে 9 হয়েছে, কেন করলাম 10%-এর ফ্র্যাকশন 1 এর 10, মানে 10 থেকে 1 কমেছে 9 হয়েছে। দ্বিতীয় বছরও 10 থেকে 9 হয়েছে, তৃতীয় বছরও 10 থেকে 9 হয়েছে। এটা করি 10 10-এ 100,000, সেখান থেকে তোমার 729 হয়েছে, মানে 1000 থেকে কমে 729 হয়েছে। বলেছে কি 3 বছর পরে তাহলে মূল্য কত হবে? 729 টাকা হবে যদি 1000 টাকা 3 বছর আগে থাকে। তাহলে এখান থেকেও একই নিয়ম করতে হবে, 1000 ইজ ইকুইভ্যালেন্ট টু 60,000। তাহলে 729 ইজ ইকুইভ্যালেন্ট টু কত? 60,000 ইন্টু 729 বাই 1000। 3টে 0 3টে 0 কাটো, এখান থেকে আসবে 6 নং 54, 5 6 দুগুণে 12, 17 হাতে উঠলে 6 7 42, 43 একটা 0, 43,740 এই অপশনটা, মানে অপশন এ, অপশন এ হবে তোমার অ্যান্সার। পরের অঙ্কে যাই। একটা দ্রব্য পরপর 20% আর 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত হবে? রেশিও মেথড শিখিয়েছি তোমাদের, 5 থেকে 4 হচ্ছে আর 10 থেকে 9 হচ্ছে। এটা কাটো 2, এটা কাটো হচ্ছে 5, মানে 5 5 25 থেকে 9 দুগুণে 18, 25 থেকে কমে কত হচ্ছে 18, মানে 7 কমেছে 25-এর ওপর, তাহলে 100 থেকে কত কমবে? 28% হচ্ছে, তাহলে ছাড় পাচ্ছে। প্রোগ্রামকে যেই একজন ব্যক্তি একটা স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান, তারপরে 10 মিটার উত্তর দিকে যান, যাত্রাস্থল থেকে ওই ব্যক্তির দূরত্ব কত? তাহলে পশ্চিম দিকে ও হচ্ছে তোমার 24 যাচ্ছে, আর তারপরে উত্তর দিকে যাচ্ছে তোমার 10, তাহলে এইখান থেকে এই দূরত্বটা কত সেটা জানতে হবে। এই তো পাইথাগোরিয়ান রুলে চলে যাচ্ছে তোমার 10 24, সেটা হবে তাহলে 26। পাইথাগোরিয়ান রুল বলেছিলাম 5 12 13, এটা কি দ্বিগুণ করলে কি হয়? 10 24 আর এটা 26, এটা হবে কত? 26 অ্যান্সার। কবে অঙ্কে যাই। একটা ট্রেন 210 মিটার আর 122 মিটার দৈর্ঘ্যে দুটো ব্রিজকে 25 সেকেন্ড আর 17 সেকেন্ড সময় অতিক্রম করেছে। ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে 210 মিটার প্লাস, আচ্ছা ট্রেনের লেন্থ যদি এল ধরি আমি, 210 প্লাস এল যাচ্ছে কত? 25 সেকেন্ডে, তাহলে স্পিড হচ্ছে এটা 210 প্লাস এল বাই 25, এটা হচ্ছে স্পিড। আরেকটা ক্ষেত্রে কত যাচ্ছে? 122 যাচ্ছে প্লাস নিজের লেন্থ যাচ্ছে, সেক্ষেত্রে স্পিড কত? 17। আচ্ছা দুই ক্ষেত্রেই দুটোই কি একই ট্রেনের স্পিড, তাহলে দুটোই সমান। তাহলে এখান থেকে পাই 210 ইন্টু 17 প্লাস 17 এল ইকুয়াল টু 25 ইন্টু 122 প্লাস 25 এল। এখান থেকে এবার একটু ক্যালকুলেট করতে হবে, 17 এল আর 25 এল মানে 8 এল ইকুয়াল টু 210 ইন্টু 17 মাইনাস 25 ইন্টু 122 ইকুয়াল টু তোমার 17 0 17 17 হাতে হলো 1, 17 দুগুণে 34 35 মাইনাস 25 দুগুণে 50, 25 দুগুণে 50 55, 5 25 হতে 25 30, 3050 থেকে 3550 হচ্ছে 500 520, তাহলে 8 এল ইকুয়াল কত হবে? 520।
এল ইকুয়াল টু কত 520/8 মানে হচ্ছে তোমার 6.5 65 মিটার। 65 মিটার তোমার আনসার হবে। চলো এবার পরের অঙ্কে যাই। 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা জমি চাষ করতে খরচ হয় 150 টাকা। যদি জমির প্রস্থ 5 মিটার কম হতো তবে খরচ 120 টাকা হতো। জমিটির প্রস্থ কত? দেখো এই অঙ্কটা বলছে, যাই বলুক, তো এই অঙ্কটা না দেখেই উত্তর বলে দেওয়া যাবে। বলেছে দৈর্ঘ্য 30 মিটার, এবার দৈর্ঘ্য থেকে প্রস্থ সবসময় কম হয়, তাই না? আর একটা আয়তকার জমি যদি হয় তাহলে দৈর্ঘ্য থেকে প্রস্থ সবসময় কম হয়, আর কম 30 থেকে কম একটাই অপশান আছে। এবার আমার কাজ হচ্ছে এই 25 দিয়ে আমি করে দেখব, মানে কনফার্ম, আরও কনফার্ম হয়ে যাব যে যদি অঙ্কটা মেলে। তো আমি 25 দিয়ে আগে টেস্ট করে নিই। 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা জমি, এবার যদি প্রস্থ 25 মিটার হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে তোমার 750 মিটার স্কোয়ার। এবার সেটাকে তোমার চাষ করতে 150 টাকা লাগছে, তাই না? তাহলে হচ্ছে তাহলে 750, তাহলে প্রতি মিটার স্কোয়ার বা প্রতি মিটার স্কোয়ার চাষ করতে কত টাকা লাগবে? 150/750 5 মানে 0.2 বা 20 পয়সা, 0.2 টাকা বা 20 পয়সা। এবার যদি 5 মিটার দৈর্ঘ্য তোমার এই প্রস্থ তোমার কম হতো, মানে 30 × 20 হতো ক্ষেত্রফল, তাহলে 600, সেক্ষেত্রে কত হতো? 120 টাকা খরচা হতো। তাহলে প্রতি মিটার সেক্ষেত্রে খরচা হতো তাহলে 120/600, 0.05 0.2। তাহলে দেখো, বা এখানে হচ্ছে 20 পয়সা, দুই ক্ষেত্রেই কি সমান হয়ে যাচ্ছে, মানে প্রস্থ কম হোক বা বেশি হোক, তো পার মিটারে পার স্কোয়ার মিটার চাষ করতে তো খরচা সেমই থাকবে। তাহলে পার স্কোয়ার মিটার চাষ করতে খরচা সেমই আছে, তাহলে হবে এটাই উত্তর। ব্যাস, আর কিছু ভাবারই দরকার নেই। চলো পরের অঙ্কে যাই। বলে শতকরা বার্ষিক সুদের হার কত হলে 15 টাকার 10 বছরের সুদ আসলে 2/5 হয়? তাহলে সুদ আর সুদ প্লাস আসল, এই রেশিও কত বলছে? 2:5। সুদ প্লাস আসল যদি 5 হয়, যেখানে সুদের ভ্যালু হচ্ছে 2, তাহলে আসলের ভ্যালু কত? 3, তাই না? এখান থেকে করে দিয়ে দেখো, আসল ইকুয়াল টু তাহলে কি 5 - 2 = 3। বলছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে 15 টাকা 10 বছরের সুদ আসলে 2/5 হবে। তাহলে আসল 3 টাকা, 2 টাকা সুদ পাচ্ছে, 2 টাকা সুদ পাচ্ছে 3 টাকার উপরে। তাহলে এর ফ্র্যাকশন কত? 66.66%, তাই না? এটা হচ্ছে 10 বছরে, 10 বছরে হচ্ছে 66.66% পাচ্ছে। তাহলে এক বছরে কত হবে? 6.66, একটা দশমিক এগিয়ে আসবে এক বছরের ক্ষেত্রে। তাহলে 6 × 2 = 3, যে অপশনটা আছে সেটাই হবে তোমার অ্যান্সার। পরের অঙ্কে যাই। বলে মাই আঙ্কেলস প্রেজেন্ট এজ ইজ টুয়াইস অফ মাই সিস্টারস এজ। তাহলে আঙ্কেলের এজ হচ্ছে 2x, সিস্টারের এজ x। 10 years ago মানে 2x - 10 হচ্ছে আঙ্কেলের এজ, আর বোনের বয়স ছিল x - 10। বলছে মাই আঙ্কেলস এজ ওয়াজ থ্রাইস অফ দ্য সিস্টারস এজ, মানে এখানে 3 গুণ হবে ইকুয়াল টু। তাহলে 2x - 10 = 3x - 30। তাহলে এখান থেকে হবে x ইকুয়াল টু -20 - x = -20, মাইনাসে মাইনাসে কাটো, x = 20। এবার কি জানতে চাইছে? ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ মাই আঙ্কেল। তাহলে প্রেজেন্ট এজ অফ মাই আঙ্কেল কত? 2x এর ভ্যালু হচ্ছে তোমার 40 বছর বয়স হবে। পরের অঙ্কে যাই। বলে সোজা অঙ্ক একদম। একটা মিশ্রণে অ্যালকোহল আর জলের অনুপাত হচ্ছে 4:3। 4:3 হচ্ছে অ্যালকোহল আর জল, অ্যালকোহল আর ওয়াটারের রেশিও 4:3। আর 5 মিলিলিটার জল মেলালে হয় 4:5। তাহলে অ্যালকোহল মেশায়নি, তাই অ্যালকোহল ফিক্সড আছে। জল মিশিয়েছে তাই জল বেড়েছে, কত বেড়েছে? 2 বেড়েছে। আর এখানে বলেছে কত? 5 লিটার মিশিয়েছে, তাহলে 2 বেড়েছে কেন? 5 লিটার মেশানোর ফলে। তাহলে বলতে পারি 2 এর ভ্যালু হচ্ছে 5, বা 2 ইজ ইকুইভ্যালেন্ট টু 5। বলছে তাহলে প্রদত্ত মিশ্রণটিতে যে পরিমাণ অ্যালকোহল ছিল, অ্যালকোহল কত ছিল? 4। 2 এর ভ্যালু যদি 5 তাহলে 4 এর ভ্যালু কত? 5 × 4/2 = 10 লিটার। 10 লিটার তোমার অ্যালকোহল ছিল। পরের অঙ্কে যাই।
বলছে এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 125%, মানে 10 বছর পূর্বে যদি 100 বছর বয়স থাকতো তাহলে এখন হয়েছে কত 125 বছর। ও বাবা, না না না, এরকম করলে হবে না। ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বে বয়সের 25%। আচ্ছা, তাহলে 125%-এর ফ্র্যাকশন কত? 125%-এর ফ্র্যাকশন হচ্ছে 5/4, মানে 10 বছর পূর্বে 4 হলে 4 ইউনিট বয়স হলে 5 বছর, এই 10 বছর পরেই 5 ইউনিট বয়স হয়েছে, তাহলে 4 ইউনিটের সাথে 10 যোগ করলে হচ্ছে 5 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 10। বলছে তার বর্তমান বয়স কত? বর্তমান বয়স তাহলে কত? 4 ইউনিট, তাহলে 4 ইউনিট কত? 40 বছর। 4 ইউনিট হচ্ছে 40 বছর বয়স। 10 বছর পরে 25% বেড়ে যাবে, 50 হয়ে যাবে, তখন সেটা হবে 100, মানে এখনকার বয়সের 125%। তাহলে কি দিয়েছে? এক্স ভ্যারিজ উইথ ওয়াই। আচ্ছা, এক্স হচ্ছে ওয়াই এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে আমরা এটা লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ওয়াই, মানে কে হচ্ছে এমন একটা ধ্রুবক যেটার সাথে ওয়াই গুণ করলে এক্স এর সাথে ভ্যালুটা সমান হয়। মানে এই চিহ্নটা তোলার জন্য কি করতে হবে? আমাকে কে আনতে হবে। বলছে ওয়াই ইকুয়াল টু 8, তাহলে ওয়াই ইকুয়াল টু 8 বসাই, তখন কে এক্স ইকুয়াল টু 2, তাহলে কে এর ভ্যালু কত? 2/8 ইকুয়াল টু 1/4। বলছে ওয়াই ইকুয়াল টু 16, ওয়াই ইকুয়াল টু 16 হলে এক্স এর মান কত? তাহলে এক্স ইকুয়াল টু কি জানি? এক্স ইকুয়াল টু কে ওয়াই, কে এর ভ্যালু জানি 1/4, ওয়াই এর ভ্যালু 16, 4, তাহলে অ্যান্সার হবে এক্স এর। প্রবলেমকে যাই। আচ্ছা, এটা একটা রিজনিং এর কোশ্চেন আছে, কি আছে দেখি। প্রথম লাইনে দেখো কি আছে, 4 + 9 ইকুয়াল টু 13, তারপর 13 × 2 ইকুয়াল টু 26। দ্বিতীয় লাইনটা হচ্ছে 9 + 16 ইকুয়াল টু 25, 25 × 2 ইকুয়াল টু 50, এই 50। একইভাবে 16 + x এর সাথে যদি 2 গুণ করি ইকুয়াল টু 40 আসবে, মানে হচ্ছে 32 + 2x ইকুয়াল টু তোমার 40, তাহলে x ইকুয়াল টু কত? 4, x ইকুয়াল টু হচ্ছে তাহলে 4। পরবর্তী যাই। এটা অংশীদারি ব্যবসা, অমিত, অঙ্গনা আর বাদলের মূলধন অনুপাত 1/6, 1/5। আচ্ছা, যখন ফ্র্যাকশনে থাকবে রেশিও তখন আমাদের কি করতে হবে? এলসিএম করে ফ্র্যাকশন ওঠাতে হবে, এটা অনেকবার বলেছি। তাহলে 6, 5, 4 এলসিএম হচ্ছে 6 × 2 = 12, 6, 5, 4, 2 দিয়ে করি 3, 5, 2, 5, 3, 5, 15, 2, 30, 60। তাহলে 60 দিয়ে 1/6 কে যদি গুণ করি তাহলে হবে 10, 60 দিয়ে 1/5 কে গুণ 12, 60 দিয়ে 1/4 কে গুণ হবে 15। বছরের শেষে ব্যবসায় মোট লাভ হচ্ছে 3700, মানে তাহলে বলতে পারি যে 10 + 12 + 15 মানে হচ্ছে এখানে টোটাল কত? 37। তাহলে 37 ইজ ইকুইভ্যালেন্ট টু 3700। তাহলে বাদলের লভ্যাংশ কোনটা ছিল? 1/4/15, তাহলে 15 ইজ ইকুইভ্যালেন্ট টু কত? 1500। পরের অঙ্কে যাই। 4x² + 6kx + 9 ইকুয়াল টু 0, বীজ দুটো সমান হয়, কে এর মান, আচ্ছা সমীকরণে বীজ দুটি সমান, তাহলে কে এর মান কত হবে এটা জানতে চেয়েছে নাকি? দেখো অঙ্কটা কি বলেছে, সমীকরণের বীজ দুটো সমান হয় মানে ইকুয়াল রুটস হবে। ইকুয়াল রুটসের ক্ষেত্রে ফর্মুলা কি? b² - 4ac ইকুয়াল টু 0, এটা হচ্ছে তোমার ফর্মুলা। তো এখানে b² কি হবে? 6k² মানে হচ্ছে 36k² - 4, a হচ্ছে তোমার 4 ইন্টু c মানে হচ্ছে 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাই? 36k² ইকুয়াল টু 4 × 4 × 9, তাহলে 4 9 36, এটা 36 হতো, এটা কাটো, তাহলে k² ইকুয়াল টু কি? 4 বা k ইকুয়াল টু তোমার +- 2, এখানে কোথায় আছে?
তাহলে সি এর অপশনটা হবে তোমার অ্যান্সার। কে স্কোয়ার ইকুয়াল টু কী বললাম 4 বললাম, তাহলে কে ইকুয়াল টু কী দুটো বার 4, এটাই মানে হচ্ছে +-2। চলো এবার প্রথম যদি অগ্নি রাখা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি হয় আর তবে ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান হবে। দেখো কোণের ফর্মুলা হচ্ছে তোমার বৃত্তচাপের দৈর্ঘ্য বাই ব্যাসার্ধ, এটা হচ্ছে কোণের ফর্মুলা। এবার এখানে কি হবে তাহলে 5.5/7 ইকুয়াল টু 5 দিয়ে যদি কাটো এটা এখানে 10 নিয়ে এসে দশমিক তুলো, তাহলে 5 11 5 14 মানে 11/14 রেডিয়ান। এবার এক রেডিয়ানের ভ্যালু হচ্ছে তোমার 180/পাই, যেখানে পাইয়ের ভ্যালু হচ্ছে তোমার 22/7। তাহলে এখানে কত রেডিয়ান বেরিয়েছে 11/14 রেডিয়ান, তাহলে 11/14 ভ্যালু হচ্ছে তোমার 180/পাই ইন্টু 11/14, তাহলে 180। পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7, সেখান থেকে আমরা পাই কি 7/22 ইন্টু 11/14, তাহলে 7 ইন্টু 7 × 14 2 দিয়ে এটা হবে 90, তাহলে 11 2 দিয়ে এটা কাটা হবে 45, তাহলে 45 ডিগ্রি ইকুয়াল টু π/4, অ্যান্সার হবে তোমার π/4। প্রথমে যাই বুলুয়া তথাগত ক্যান ডু এ ওয়ার্ক সেপারেটলি ইন 20 days। আচ্ছা বুলুয়া তথাগত 20 days আর 30 days, এলসিএম হচ্ছে তোমার 60 days, মানে 60 মানে টোটাল ওয়ার্ক 60। বুলুর এফিসিয়েন্সি 3 আর তথাগত এফিসিয়েন্সি 2। আফটার ওয়ার্কিং 7 days টুগেদার, 7 দিন ধরে দুজনে একসাথে কাজ করেছে, তাহলে টোটাল কাজ হচ্ছে 7 × 5 ইকুয়াল টু 35টা। অ্যান্ড বোথ অফ দেম লেফট অ্যাওয়ে, দেন তাতাই কেম অ্যান্ড কমপ্লিট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক। রেস্ট অফ দ্য ওয়ার্ক কত বাকি আছে 25টা। অ্যান্ড অ্যালোন ইন 10 days, আর 10 দিনে কাজটা করেছে, তাহলে এফিসিয়েন্সি কত হবে, তাহলে তাতাইয়ের এফিসিয়েন্সি টিই লিখলাম 25/10 ইকুয়াল টু আড়াই। আড়াই হচ্ছে এফিসিয়েন্সি। হাউ মেনি ডেজ তাতাই উইল টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যালোন, মানে 60টা কাজ করতে টোটাল কত দিন টাইম লাগবে, আড়াই হচ্ছে এফিসিয়েন্সি কিন্তু 10 যদি করি তাহলে এখানে দশমিক উঠলো 25 দিয়ে এটা যদি কাটি 25 অক্ষে 25 দুগুণে 50, আচ্ছা 24 দিন হচ্ছে তোমার অ্যান্সার। প্রথম যে সংখ্যা অনুপাত 304 লসাগু 4 হলে লসাগু কত 3x আর 4x, যদি সংখ্যা দুটো হয় তাহলে 3 4 12x², সংখ্যা দুটো গুণফল ইকুয়াল টু, আচ্ছা এক মিনিট, এখানে 3x আর 4x দিয়েছে, তাহলে এখানে 3x আর 4x এর লসাগু কত x, তাহলে এখানে x এর ভ্যালু দিয়েছে কত 4, এই সংখ্যাগুলো কি 3 4 12, 3 4 12 আর 4 4 16, লসাগু কত হবে তাহলে 16 দুগুণে 32 3 16 48 হবে তোমার লসাগু। তো বর্ণাঙ্কে যাই 16 আর 25 এর মধ্য সমানুপাতিক কি হবে 16 × 25 এর মাথায় রুট, তাহলে এখান থেকে হবে 4 × 5 মানে হচ্ছে 20। বর্ণাঙ্ক 7 12 19, আচ্ছা দেখো প্রথমটায় 5 বাড়ছে, তারপরেরটায় 7 বাড়ছে, তারপরেরটা কত বাড়বে 9 বাড়বে, তাহলে হবে তোমার 28, অ্যান্সার হবে। √5 বহুপদী সংখ্যামালার মাত্রা √5। দেখো এটা একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল, এটাকে মানে সংখ্যা যেটা যেখানে থাকবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট পলিনোমিয়াল। এবার মাত্রা বা ডিগ্রি মানে হচ্ছে কোনো ইকুয়েশন, ধরো ax² - bx + c = 0, এই যদি একটা তোমার ইকুয়েশন দিই বা পলিনোমিয়াল দিই বলি, তাহলে এখানে ডিগ্রি কত হবে, এখানে x এর মাথায় যে হাইয়েস্ট পাওয়ারটা থাকবে সেটা হচ্ছে ওই পলিনোমিয়ালের ডিগ্রি। এখানে x এর মাথায় কত 2 আছে, এখানে x এর মাথায় কত 1 আছে, এখানে c ইন্টু যদি x বলি তাহলে এখানে x এর মাথায় কত হবে 0 হবে, কিন্তু এখানে হাইয়েস্ট কত পাওয়ার আছে 2, তাহলে এখানে পাওয়ার বা ডিগ্রি হচ্ছে 2। একইভাবে √5 কে আমরা কি লিখতে পারি, √5 × x⁻0 লিখতে পারি, তাহলে x এর মাথায় কত আছে 0, হাইয়েস্ট পাওয়ার ওটাই, তাহলে হবে অ্যান্সার 0।
110টা, আচ্ছা ইংলিশটা বাই সেলিং 110 ম্যাঙ্গোস ইফ দ্য কস্ট প্রাইস অফ 120 ম্যাঙ্গোস হ্যাজ বিন গট, মানে 110 এসপি ইকুয়াল টু 120 সিপি। তাহলে এখান থেকে আমরা কি পাই, এসপি বাই সিপি ইকুয়াল টু 120 বাই 110, মানে 11 টাকার জিনিস 12 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত, 1 টাকা, 11 টাকার উপর। তাহলে এইটা হচ্ছে তোমার 1/11 কার ফ্র্যাকশন, 9.09%, 9.1/11। এটা হচ্ছে তোমার অ্যান্সার। পরের অঙ্কে যাই। দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি আছে, দুটো বৃত্ত আছে 5 সেমি এবং 3 সেমি একে অপরকে স্পর্শ করছে, মানে এইভাবে জাস্ট টাচ করেছে। এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে সেন্টার, এটা 5 এটা 3। বলছে বৃত্ত দুটো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে, 5 আর 3 কত, 8। পরের অঙ্কে যাই। বাবা এটা উল্টানো কেন, কি বলছে, 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চলমান একটা গাছ অতিক্রম করতে, আচ্ছা একটা ট্রেন যখন একটা গাছ অতিক্রম করছে তার মানে হচ্ছে ট্রেনটা নিজের লাইন থেকেই অতিক্রম করছে। এবার 60 কিলোমিটার বেগে একটা গাছ অতিক্রম করছে, মানে 60 কিলোমিটার বেগে 100 মিটার যাচ্ছে। 60 কিলোমিটার কে আমরা কি করবো, মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো। 60 ইন্টু 5/18, 6 দিয়ে 3, 6 দিয়ে 10, মানে হচ্ছে 50/3 মিটার পার সেকেন্ড হচ্ছে স্পিড। এবার 100 যেতে কত সময় লাগবে, 100/50 ইন্টু 3, 50 100 মানে 6 সেকেন্ড, 6 সেকেন্ড তোমার টাইম লাগছে। পরের অঙ্কে যে 2 cos 3 theta equal to 1, 2 cos 3 theta equal to 1 বা cos 3 theta equal to হাফ। cos এর কত অ্যাঙ্গেলের মান হচ্ছে হাফ, 60, cos 60 ভ্যালু হচ্ছে হাফ। তাহলে 3 থিটার ভ্যালু বলতে পারি 60 বা থিটার ভ্যালু হচ্ছে 20, অ্যান্সার হচ্ছে 2, তাহলে 20। পরের অঙ্কে যাই। একটা ব্লকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। দেখো 50% বৃদ্ধি হচ্ছে, মানে ফ্র্যাকশন কি, 50% ফ্র্যাকশন হচ্ছে 1/2, 2 থেকে 3 হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে দুবার করে বাড়াতে হবে, মানে রেশিওতে দুটো লাইন। ক্ষেত্রফল আমরা কি জানি, গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4πr², ডায়ামিটার মানে রেডিয়াস সেটা কি স্কোয়ার, তার মানে কি রেডিয়াসের রেশিও, মানে রেশিওটা আমরা দুটো লাইন করবো, দুবার লিখবো। কত আছে, 4 থেকে 9। এবার কি বলছে, বৃদ্ধি করে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, মানে 4 থেকে 9 হচ্ছে, বাড়ছে কত, 4 থেকে 4-এর উপর 5 বাড়ছে, 4-এর উপরে 5 বাড়ছে, তাহলে 100-তে কত বাড়বে, 125%। পরের অঙ্কে যাই। a/2 equal to b/5 equal to c/8 বলছে। আচ্ছা এটা ইকুয়াল যদি 1 ধরি তাহলে a এর ভ্যালু কত, 2, b এর ভ্যালু 5, c এর ভ্যালু 8। তাহলে কি বলছে, a এর 50%, a এর 50% মানে কি 1 ইকুয়াল টু b এর 20%, b এর 20% মানে 5 এর 20%, 5 ইন্টু 1/5 হচ্ছে 1 ইকুয়াল টু c এর কত পার্সেন্ট, মানে 8 এর কত পার্সেন্ট 1 হবে, 8 এর 1/8 হচ্ছে 1 হবে, তাই না। 8 এর 1/8 গুণ হচ্ছে 1, এবার 1/8 গুণের পার্সেন্টেজ কত, 1/8 এর পার্সেন্টেজ হচ্ছে তোমার 12 গুণ 1 এর 2%, তাহলে এই বি এরটা হবে তোমার অ্যান্সার। ফ্র্যাকশন করেছিলাম পেড ক্লাস পার্সেন্টেজে। আচ্ছা এবারে দেখি একটি 2 অঙ্কের সংখ্যা যার অঙ্ক দুটো সমষ্টি 14, আর সংখ্যাটি থেকে 2 অঙ্কের সংখ্যা ধরে নিই, তাহলে সংখ্যাটা হচ্ছে 10x + y, এবার x + y বলে দিয়েছে কত, 14। সংখ্যাটা থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটো সমান হবে, 10x + y - 29 যদি করি তাহলে অঙ্ক দুটো সমান হয়ে যাবে, মানে
10x প্লাস এক্স হয়ে যাবে, বাট 10y প্লাস ওয়াই হয়ে যাবে, এরকম ব্যাপার। না না না, দাঁড়াও এক মিনিট। 10x প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 14, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, 29 সংখ্যাটা নির্ণয় করো। আচ্ছা, এটা একটা কাজ করতে পারি যে আমরা অপশন টেস্ট করতে পারি। দুই অঙ্কের সংখ্যা যা অঙ্ক দুটো সমষ্টি 14, দেখো 9 আর 5 কত হয়, এটা 14 হয়। প্রথমত এটা আমরা প্রথম এটার বেসিসে দেখে নেবো যে কোনটা হচ্ছে না। 8 আর 6 এটাও 14 হবে, 5 আর 9 এটাও 14 হবে, 6 আর 8 এটাও 14 হবে। যেহেতু এই ক্ষেত্রে চারটে অপশনই মিলে যাচ্ছে, কিন্তু আরেকটা ডেটা আছে যেটা দিয়ে আরেকবার আমাদের টেস্ট করতে হবে। সংখ্যাটা থেকে 29 বিয়োগ করো, 95 থেকে যদি 29 বিয়োগ করি তাহলে হবে হচ্ছে তোমার 65 66 হবে, দুটো সংখ্যা সমান হচ্ছে। তারপরে 86 থেকে যদি 29 বিয়োগ করি তাহলে হচ্ছে তোমার 39 49 59 69 79 89, মানে এখানে হবে তোমার 7 আর এখানে 5 57, সংখ্যা সমান হচ্ছে না, তাহলে এটা এই অপশনটা হবে না। এখান থেকে 29 যদি বিয়োগ করি, এখানে তো সংখ্যা সমান হবেই না, কারণ এখানে হবে তোমার হচ্ছে 30, এটাও হবে না। 68 থেকে 29 বিয়োগ করো, সেখানে হবে তোমার 39, এটাও হবে না, তাহলে এই একটাই অপশন কমে যাচ্ছে, এটাই হবে তোমার অ্যান্সার। ব্যাস এটাই অ্যান্সার হবে তোমার। তো ব্যাস আজকের মতো এই সেট কমপ্লিট। তাহলে ফুড এসআই আমাদের 6টা সেটই কমপ্লিট হলো। তোমরা তাহলে মিনিমাম এই অঙ্কগুলো করেছো, এই যে 6টা সেট হয়েছে, 6টা সেটে 50টা করে, প্রত্যেকটা সেটে অঙ্ক 300টা টোটাল করেছেও। আমি আশা করছি এখান থেকে অনেক অঙ্কই কমন পাবে। কমন বলতে যে একদম এক্স্যাক্ট যেটা বসিয়ে দেবে সেরকম না, কমন বলতে টাইপটা একই থাকে, সেম টাইপের অঙ্ক তুলে দেবে। ক্লার্কশিপের এক্সামে বলছি, বিশেষ করে ক্লার্কশিপ এবং মিসলিনিয়াস। তো এই 6টা যে সেট আছে, ভিডিও সব কটারই ভিডিও দেওয়া আছে ইউটিউবে। এইটা তো 6, এইটাতেই শেষ হয়ে যাচ্ছে ফুড এসআই, তো 6টাই দেওয়া থাকছে। তোমরা মিনিমাম অন্য কিছু না করো, এই 6টা সেট তো অন্তত করে যেও, এটা একেবারে বাধ্যতামূলক যদি ক্লার্কশিপে কিছু একটা করতে হয়। তো চলো, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন প্র্যাকটিস করতে থাকো অঙ্ক, আর সুস্থ থাকো। টাটা।